আগের ক্লাসে আমরা পড়েছিলাম বায়ুর চাপ বলয়গুলো সম্পর্কে। আজকে তার পরের অংশটা দেখবো বায়ু প্রবাহ। প্রথমে আমরা এখান থেকে দেখবো বায়ু প্রবাহ কাকে বলে। বায়ু প্রবাহ কাকে বলবো? যখন ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু চলাচল ঘটে তখন তাকে আমরা বায়ু প্রবাহ বলি। আর যখন উলম্ব চলাচল ঘটে তখন তাকে আমরা বলি বায়ু স্রোত। এখান থেকে আমরা দুটো প্রশ্ন দেখলাম, বায়ু প্রবাহ কাকে বলে আর একটা হচ্ছে বায়ু স্রোত। বায়ু প্রবাহ হচ্ছে বায়ুর অনুভূমিক চলাচল আর বায়ু স্রোত হচ্ছে বায়ুর উলম্ব চলাচল। আশা করি দুটো বুঝতে পেরে গেছে। দুটোর মধ্যে একটা করে পার্থক্য লিখতে পারবে, একটা উলম্ব চলাচল বায়ু স্রোত আর একটা হচ্ছে অনুভূমিক চলাচল, সেটা হচ্ছে বায়ু প্রবাহ। তো কেন ঘটে বায়ু প্রবাহ? বায়ু প্রবাহ ঘটার কারণ হচ্ছে বায়ুর চাপের তারতম্য। বায়ু প্রবাহের কারণ কি হলো? বায়ুর চাপের তারতম্য। আশা করি বুঝে গেছো। তারতম্য বলতে আমরা আগের দিন পড়েছিলাম উচ্চচাপ আর নিম্নচাপ। তো বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? বায়ু প্রবাহের দিক কোন দিক থেকে কোন দিকে যাবে? বায়ু প্রবাহের দিক। বায়ু কোন দিক থেকে কোন দিকে যাবে? বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে, কিন্তু সবসময় সেটা সরল রেখায় চলাচল করবে না। বুঝতে পারলে? বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপে যাওয়ার সময় সবসময় সরল রৈখিক পথে যায় না, এর দিক বিক্ষেপ ঘটে। যে কোরিওলিস বলের সৃষ্টি হয় পৃথিবীর আবর্তন গতির ফলে, সেই কোরিওলিস বলের ফলে বায়ুর দিক বিক্ষেপ ঘটে। কিভাবে দিক বিক্ষেপ ঘটে? উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। কোন দিকে বেঁকে যায় বললাম? উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ দিকে বাম দিকে। একে বলা হয় ফ্রেনেলের সূত্র। কি বলি আমরা? ফ্রেনেলের সূত্র। বোঝা গেছে এই পর্যন্ত? আশা করি বুঝতে পেরে গেছো। এবার আমরা দেখবো বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ। আচ্ছা, দুটো জিনিস এখান থেকে জেনে রাখো। বায়ু প্রবাহ যে প্রবাহিত হয় তার গতি আমরা কি দিয়ে মাপি? বায়ু প্রবাহের গতি আমরা যে যন্ত্রটা দিয়ে মাপি তার নাম হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। মাঝে মাঝে তোমরা পড়েছো না যে ঝড় হইবে 50 কিলোমিটার, 60 কিলোমিটার বা 100 কিলোমিটার ঝড় হবে। তো কি করে মাপলাম গতিটা? কোন যন্ত্র দিয়ে? যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। আর বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা আরেকটা যন্ত্রের সাহায্যে আমরা মেপে থাকি, তার নাম হচ্ছে বাত পতাকা। তাহলে বায়ু প্রবাহের দিক নির্ণয়কারী যন্ত্র হচ্ছে বাত পতাকা, আর গতিবেগ মাপা যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। আশা করি এই পর্যন্ত তোমাদের বোঝা গেছে। এবার আমরা দেখবো বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ। বায়ু প্রবাহকে আমরা কটা ভাগে ভাগ করি? দেখো ভাগগুলো। একটা হচ্ছে নিয়ত বায়ু, একটা হচ্ছে আকস্মিক বায়ু, একটা হচ্ছে সাময়িক বায়ু, আর একটা হচ্ছে স্থানীয় বায়ু। তাহলে বায়ু প্রবাহ ক রকমের হলো? আশা করি বুঝে গেছো। বায়ু প্রবাহকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? চারটে ভাগের নাম তোমরা দেখে নিয়েছো। নিয়ত বায়ু অর্থাৎ কাকে বলো নিয়ত বায়ু? যে বায়ু সারা বছর নিয়মিতভাবে একটা নির্দিষ্ট দিক থেকে আর একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। একটা নির্দিষ্ট দিক থেকে আর একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয়, সেটাই হচ্ছে নিয়ত বায়ু। আকস্মিক বায়ু, আকস্মিক শব্দের অর্থ হচ্ছে হঠাৎ। বোঝা গেল? তাহলে যে বায়ু প্রবাহ হঠাৎ করে সৃষ্টি হয়। হঠাৎ করে কেন সৃষ্টি হবে? হঠাৎ করে যদি চাপের তারতম্য সৃষ্টি হয় তাহলে হঠাৎ করে বায়ু প্রবাহের সৃষ্টি হবে। হঠাৎ করে চাপের তারতম্যের জন্য যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে আমরা বলি আকস্মিক বায়ু। সাময়িক বায়ু, যে বায়ু দিনের বিশেষ সময় বা বছরের নির্দিষ্ট ঋতুতে প্রবাহিত হয়। যেমন আমাদের দেশে যদি মৌসুমী বায়ুকে ধরি, মৌসুমী গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, আবার শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে। অন্যান্য বছরের অন্যান্য সময় এই বায়ু প্রবাহের অস্তিত্ব থাকে না, অন্যান্য সময় দেখা যায় না। মৌসুমী বায়ু একটা সাময়িক বায়ু। বোঝা গেল? যে বায়ু দিনের বিশেষ সময়ে বা বছরের নির্দিষ্ট ঋতুতে প্রবাহিত হয় তাকে আমরা বলে থাকি সাময়িক বায়ু। আর স্থানীয় বায়ু, স্থানীয়ভাবে চাপের তারতম্যের ফলে যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি স্থানীয় বায়ু। বোঝা গেছে? যে বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয় একটা নির্দিষ্ট দিক থেকে আরেকটা নির্দিষ্ট দিকে, সেটা হচ্ছে নিয়ত বায়ু বা নিয়মিত বায়ু। আর একটা হচ্ছে তোমার আকস্মিক বায়ু, যেটা হঠাৎ করে প্রবাহের সৃষ্টি হবে, যেমন মধ্যে ঘূর্ণবাদ, প্রতীক ঘূর্ণবাদ, এগুলো হচ্ছে আমাদের আকস্মিক বায়ু। সাময়িক বায়ু, যে বায়ু বছরের নির্দিষ্ট সময় বা দিনের নির্দিষ্ট সময় প্রবাহিত হয়, নির্দিষ্ট বছরের নির্দিষ্ট ঋতুতে বা দিনের নির্দিষ্ট সময় প্রবাহিত হয়, তাকে আমরা বলে থাকি সাময়িক বায়ু।
আর স্থানীয় বায়ু হচ্ছে স্থানীয়ভাবে বায়ুর চাপের তারতম্যের কারণের জন্য যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে বলি আমরা স্থানীয় বায়ু। যেমন আমাদের দেশের ক্ষেত্রে লো একটা স্থানীয় বায়ু। সবকটার নাম, সংজ্ঞা আর উদাহরণ তোমরা দেখলে। এবার আমরা দেখবো নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে। নিয়ত বায়ু প্রবাহ, নিয়ত বায়ু প্রবাহকে আমরা আবার 3 প্রকার। নিয়ত বায়ু প্রবাহ 3 প্রকার। কি কি? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু। তাহলে নিয়ত বায়ু কটা হলো? নাম দেখে বুঝতে পারছো 3টি। এবার আয়ন বায়ু কাকে বলবো? আয়ন বায়ু হচ্ছে যে বায়ুটা ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। আমরা চাপ বলয় আগের দিন পড়েছিলাম, মাঝখানটা ছিল নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আর এই দিকটা ছিল কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়। এটা ছিল কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয়। এই কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে একটা বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হবে। এই বায়ুটার নাম হচ্ছে আয়ন বায়ু। বোঝা গেল? তাহলে আয়ন বায়ু যদি অক্ষাংশগত মান লিখি তাহলে এটা হচ্ছে তোমার 23.5 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, আর এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে কোন অঞ্চলে প্রবাহিত হয়? যদি বৈশিষ্ট্য লিখতে বলে আয়ন বায়ুর বৈশিষ্ট্য লেখো। প্রশ্নতে যদি জিজ্ঞাসা করে আয়ন বায়ুর বৈশিষ্ট্য লেখো, কি লিখবে? আর আমি কি বৈশিষ্ট্য পেলাম? বোর্ডের ছবিটা দেখো, ওখানে দুখানা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে তোমার কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। অক্ষাংশগত প্রবাহিত অঞ্চল যদি দেখি, নিরক্ষরেখার উভয় দিকে 23.5 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে বায়ুটা প্রবাহিত হয়। এবার দেখো বায়ুটা উত্তর গোলার্ধে প্রবাহিত হচ্ছে, তখন এই বায়ুটার নাম হয়ে যাচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, আর দক্ষিণ গোলার্ধের বায়ুটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। উত্তর গোলার্ধের নাম হলো উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধের নাম হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আয়ন বায়ু পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, সেই জন্য বৃষ্টিপাতের পরিমাণ পূর্ব দিকে বেশি হয়ে যায়। যত পশ্চিমের দিকে যাওয়া যায় তত বৃষ্টিপাতের পরিমাণ কম হতে থাকে। সেই জন্য মহাদেশগুলির পশ্চিম দিকে বড় বড় মরুভূমির সৃষ্টি হয়েছে। মহাদেশগুলির পশ্চিম দিকে কেন বড় বড় মরুভূমির সৃষ্টি হয়েছে বুঝতে পারলেন? সেখানে আয়ন বায়ু প্রবাহিত হয়। আয়ন বায়ু যত পশ্চিম দিকে যেতে থাকে তত তাতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। কেন কমে যায়? কারণ জলীয় বাষ্পের পরিমাণও কমে যায়। আর আয়ন বায়ু শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, মানে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও ক্রমশ বাড়তে থাকবে, ফলে বৃষ্টিপাত সেভাবে ঘটবে না। তাই মহাদেশগুলির পশ্চিম দিকে বড় বড় মরুভূমি সৃষ্টি হয়েছে। এই প্রাচীনকালে আয়ন বায়ুকে অনুসরণ করে পালতোলা নৌকায় করে বাণিজ্য চলত। সেই জন্য আয়ন বায়ুর আরেক নাম হচ্ছে বাণিজ্য বায়ু। তো কোন বায়ুকে আমরা বাণিজ্য বায়ু বলবো? বুঝে গেছো নিশ্চয়ই। আয়ন বায়ুকে আমরা বাণিজ্য বায়ু বলবো। কেন? কারণ ওই বায়ুকে অনুসরণ করে আগেকার দিনে বাণিজ্য চলত, তাই আয়ন বায়ুর আরেক নাম হলো বাণিজ্য বায়ু। আর উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ সামান্য একটু বেশি। উত্তর গোলার্ধে মোটামুটি তোমার ওই 17-18 মধ্যে থাকে, আর দক্ষিণ গোলার্ধে 22 ডিগ্রি থেকে 22 কিলোমিটার থেকে 25 কিলোমিটার পর্যন্ত হয়ে যায় ঘূর্ণিঝড়। তো আয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলো বুঝে গেছো। আর একবার রিপিট করে দিচ্ছি। আয়ন বায়ু ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দিয়ে প্রবাহিত হয়, 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকে 23.5 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে প্রবাহিত হয়, 2 নম্বর। 3 নম্বর বৈশিষ্ট্য আয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। 4 নম্বর বৈশিষ্ট্য উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ বেশি হয়। 5 নম্বর বৈশিষ্ট্য আয়ন বায়ুর প্রভাব মধ্যে মহাদেশের পশ্চিম দিকে বড় বড় মরুভূমি সৃষ্টি হয়েছে। 6 নম্বর বৈশিষ্ট্য আগেকার দিনে পালতোলা জাহাজে করে আয়ন বায়ুর সাহায্যে বাণিজ্য চলত, তাই আয়ন বায়ুর আরেক নাম বাণিজ্য বায়ু। তো আয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলো তোমরা আশা করি বুঝে গেছো। ছবিতে আয়ন বায়ুটা দেখে নিয়েছো। এই অঞ্চলটাতে আয়ন বায়ু প্রবাহিত হয়, এই পুরো অঞ্চলটা হচ্ছে আয়ন বায়ু অঞ্চল। এবার আমরা দেখবো পশ্চিমা বায়ু। ছবিটা দিকে একবার মন দেওয়ার দেখো। পশ্চিমা বায়ু কাকে বলবো? এটা হচ্ছে নিরক্ষরেখা অঞ্চল, এটা ছিল কর্কটীয় উচ্চচাপ বলয়, এটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। অক্ষাংশগত মানগুলো লিখে দিচ্ছি, একবার দেখো বোর্ডের দিকে। 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ, এগুলো আমরা দেখেছিলাম। এবারে আমরা দেখবো 66.5 ডিগ্রি একটা অক্ষরেখা পাবো। এটা হচ্ছে তোমার সুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়। এদিকেও পাবো একটা 66.5 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে সুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়। তো আর একটা বায়ু এই কর্কটীয় আর মকরীয় অঞ্চল থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এই বায়ুটার নাম হচ্ছে পশ্চিমা বায়ু। তো পশ্চিমা বায়ু প্রবাহিত অঞ্চলটা দেখো, এখানেও বলে দুটো বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে তোমার ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি মধ্যবর্তী স্থানে প্রবাহিত হয়, 2 নম্বর বৈশিষ্ট্য দিলাম। 3 নম্বর বৈশিষ্ট্য
দক্ষিণ গোলার্ধে হচ্ছে যে অঞ্চলে পশ্চিম বায়ু প্রবাহিত হয় সেখানটা বেশিরভাগ অঞ্চলে জলভাগ, ওই জন্য পশ্চিম বায়ুর গতিবেগ অনেক বেশি। উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে পশ্চিম বায়ুর গতিবেগ অনেক বেশি। তো 40 ডিগ্রি অক্ষাংশে খুব জোরে আওয়াজ করতে করতে বা শব্দ করতে করতে পশ্চিম বায়ু প্রবাহিত হয়, সেই জন্য 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে পশ্চিম বায়ুকে বলা হয় গর্জনশীল চল্লিশা। 50 ডিগ্রিতে বলা হয় তীক্ষ্ণ কর্কটের 50, আর 60 ডিগ্রি অক্ষরেখায় বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। মানে পশ্চিম বায়ু দক্ষিণ গোলার্ধে বিভিন্ন নামে পরিচিত। 40 ডিগ্রি অক্ষরেখায় গর্জনশীল চল্লিশা, 50 ডিগ্রি অক্ষরেখায় ভয়ঙ্কর পঞ্চাশিয়া, 60 ডিগ্রি অক্ষরেখায় তীক্ষ্ণ চিৎকারকারী 60, এই নামগুলোতে পরিচিত। অর্থাৎ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে পশ্চিম বায়ুর গতিবেগ অনেক বেশি। এবার নামটা দেখো, উত্তর গোলার্ধে পশ্চিম বায়ুর নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ গোলার্ধের নাম হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। বোঝা গেল? ট্রেনের সূত্র অনুসারে এরকম নামগুলো হয়েছে। এবার দেখবো আমরা পশ্চিম বায়ু যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তাই পশ্চিম বায়ুর দ্বারা মহাদেশগুলির পশ্চিম দিকে বৃষ্টিপাত ঘটবে, কিন্তু পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকবে। সেই জন্য মহাদেশগুলোর পূর্ব দিকে বড় বড় তৃণভূমির সৃষ্টি হয়েছে। পশ্চিম বায়ুর গতিপথে মহাদেশগুলির পূর্ব দিকে ক্রমশ পূর্ব দিকে যত যেতে চায় তত বৃষ্টিপাত কমতে থাকে, ওই জন্য মহাদেশগুলোর পূর্ব দিকে বড় বড় মরুভূমির বড় বড় তৃণভূমির সৃষ্টি হয়েছে। আর একবার রিভিশন করে দিচ্ছি পশ্চিম বায়ুর বৈশিষ্ট্যগুলো একবার দেখো। পশ্চিম বায়ু হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে প্রবাহিত হয়। বোঝা গেছে? আর ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশ ও নিম্নচাপ বলয় দিকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে পশ্চিমের গতিবেগ অনেক বেশি। পশ্চিম বায়ু দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখায় গর্জনশীল চল্লিশা, 50 ডিগ্রি অক্ষরেখায় ভয়ঙ্কর পঞ্চাশিয়া, 60 ডিগ্রি অক্ষরেখায় তীক্ষ্ণ চিৎকারকারী 60 নামে পরিচিত। পশ্চিম প্রবাহের ফলে মহাদেশগুলির পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে, ফলে মহাদেশগুলির পূর্ব দিকে বড় বড় নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে, যেমন পেরি, পম্পাস, এগুলো পড়বো আমরা পরবর্তী ক্লাসগুলোতে। এখন এটা দেখে রাখো। তো পশ্চিম বায়ুর বৈশিষ্ট্য বোঝা গেছে, আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা দেখবো মেরুবায়ু। আমাদের দুই মেরু অঞ্চলেতে উচ্চচাপের সৃষ্টি হয়েছে। আমরা আগে চাপ বলয়গুলোর অবস্থানেতে পড়েছিলাম। দক্ষিণ গোলার্ধে ছিল কুমেরু উচ্চচাপ, উত্তরে হচ্ছে সুমেরু উচ্চচাপ, আর এখানে ছিল তোমার একটু আগেই লিখলাম 66.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্তের প্রদেশীয় নিম্নচাপ বলয়, এটাকে 66.5 ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়। এই সুমেরু বৃত্ত উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে একটা বায়ু প্রবাহিত হবে, যার নাম হচ্ছে মেরুবায়ু। মেরুবায়ু হচ্ছে খুব শীতল বায়ু। এই মেরুবায়ু প্রবাহের ফলে মাঝে মাঝে তুষারঝড়ের সৃষ্টি হয়, যাকে আমরা ব্লিজার্ড বলে থাকি। বোঝা গেল? এবার ছবি দিকে দেখো, কোথা থেকে কোথায় প্রবাহিত হচ্ছে। নিরক্ষরেখার উভয় দিকে 90 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে প্রবাহিত হচ্ছে। 90 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি, 90 ডিগ্রি আর 66.5 ডিগ্রি দুটোর মাঝখানে প্রবাহিত হচ্ছে। উত্তর গোলার্ধে কি নাম হবে? উত্তর গোলার্ধের নাম হবে উত্তর পূর্ব মেরুবায়ু। দক্ষিণ গোলার্ধে কি নাম হবে? দক্ষিণ পূর্ব মেরুবায়ু। নামগুলো বুঝেছো? কোথায় প্রবাহিত হয় ছবি দেখাতে পারবে, কোনটা মেরুবায়ু, কোন অঞ্চলে মেরুবায়ু প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে মেরুবায়ু প্রবাহের অঞ্চল। দুটো জায়গাতে মেরুবায়ু প্রবাহিত হচ্ছে। আর শীতল বায়ু যেটা প্রবাহিত হলে পরে তুষারঝড়ের সৃষ্টি হয়, যাকে আমরা বলে থাকি ব্লিজার্ড। তো নিহত বায়ুগুলো আশা করি তোমরা সব বুঝে গেছো। 3টে নিহত বায়ু বললাম। এবার আমরা দেখবো আকস্মিক বায়ু। নিহত বায়ুটা শেষ হলো, এবার দেখবো আকস্মিক বায়ু। হঠাৎ করে বায়ুর চাপের তারতম্যের ফলে যদি বায়ু প্রবাহের সৃষ্টি হয়, তাহলে তাকে আমরা আকস্মিক বায়ু বলে থাকি। আকস্মিক বায়ু হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ঘূর্ণবাদ আর একটা হচ্ছে প্রতি ঘূর্ণবাদ বা বিপরীত ঘূর্ণবাদ। তাহলে আকস্মিক বায়ুকে কভাবে ভাগ করলাম আমরা, দেখতে পাচ্ছ একটা ঘূর্ণবাদ একটা প্রতি ঘূর্ণবাদ। ঘূর্ণবাদকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। আকস্মিক বায়ুর সঙ্গে বুঝেছো, হঠাৎ করে যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি আকস্মিক বায়ু। দু রকমের হলো ঘূর্ণবাদ আর প্রতি ঘূর্ণবাদ। এবার ঘূর্ণবাদটা এসো। ঘূর্ণবাদের দুটো ভাগ দেখতেই পাচ্ছ, ক্রান্তীয় ঘূর্ণবাদ আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। দুটো জায়গায় আলাদা আলাদা কারণে ঘূর্ণবাদের সৃষ্টি হয়। যদি আমরা ক্রান্তীয় অঞ্চলের দিকে দেখি, তাহলে একটা অঞ্চল যেখানকার উষ্ণতা খুব বেশি, তো সেই জায়গাটা হঠাৎ করে নিম্নচাপের সৃষ্টি হবে।
ক্রান্তীয় অঞ্চল কোনো কারণে উষ্ণ হয়ে পড়লে বা ক্রান্তীয় অঞ্চলের কোনো স্থান হঠাৎ করে উষ্ণ হয়ে পড়লে সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে। এই নিম্নচাপটা পূরণ করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ঘুরতে ঘুরতে প্রবাহিত হবে। তখন সেই কেন্দ্রমুখী বায়ুটার নামই হচ্ছে ঘূর্ণবাত। এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত যখন দুটো বিপরীতধর্মী বায়ুরাশি অর্থাৎ একটা উষ্ণ আর্দ্র আর একটা শীতল শুষ্ক দুটো বায়ুরাশি যদি পরস্পর মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত নাম থেকেই বুঝতে পারছো নাতিশীতোষ্ণ অঞ্চলের সৃষ্টি হবে আর ক্রান্তীয় ঘূর্ণবাত উষ্ণমণ্ডলের সৃষ্টি হবে। ক্রান্তীয় ঘূর্ণবাতের মাঝখানে একটা ছোট্ট অঞ্চল থাকে যাকে কেন্দ্র করে ঘূর্ণবাত আবর্তিত হয় তাকে আমরা বলে থাকি ঘূর্ণবাতের চক্ষু, যাকে কেন্দ্র করে ঘূর্ণবাতটা আবর্তিত হয়। এই চক্ষুর ভেতরের অঞ্চলে আবহাওয়া সাধারণভাবে শান্ত থাকে, অর্থাৎ ঝড় বৃষ্টির প্রভাব থাকে না। বুঝা গেল? ক্রান্তীয় অঞ্চলে যে শক্তিশালী ঘূর্ণবাতের সৃষ্টি হয় তার ফলে একদম শক্তিশালী ঝড়ের সৃষ্টি হয়। এই ঝড় আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন জাপান সাগর, চীন সাগর, সেখানে আমরা কি বলে থাকি? সেখানে বলে থাকি টাইফুন। ক্যারিবিয়ান সাগর, সেখানে তার নাম হচ্ছে হ্যারিকেন। আবার ধরো মেক্সিকো উপসাগর, সেখানে তার নাম হচ্ছে টর্নেডো। যদি অস্ট্রেলিয়ান সাগর বলি সেখানে তার নাম হচ্ছে উইলি উইলি। যদি বঙ্গোপসাগর আর আরব সাগর বলি সেখানে তার নাম হবে সাইক্লোনিক আমলা। বুঝা গেল? ক্রান্তীয় ঘূর্ণঝড়ের নাম তোমাদের আমি বলে দিলাম। এবার দেখো দুটোর মধ্যে পার্থক্য, প্রতীক ঘূর্ণবাত আর ক্রান্তীয় ঘূর্ণবাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাত ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হবে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত নাতিশীতোষ্ণ অঞ্চলে সৃষ্টি হবে। ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণবাত সৃষ্টি হয় তারপরে শক্তিশালী ঝড়ের সৃষ্টি হয় বা বায়ুর গতিবেগ অনেক বেশি থাকে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বায়ুর গতিবেগ অনেক কম থাকে। যেহেতু গতিবেগ বেশি থাকে ক্রান্তীয় ঘূর্ণবাতে ফলে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হবে। যদি শক্তিশালী ঝড় হয় তাহলে ক্ষতির পরিমাণটাও বেশি হবে। ধরে গাছপালা পড়ে যেতে পারে, বাড়ি ঘর পড়ে যেতে পারে, তাই তো? ক্ষতিটাও বেশি হবে। ঝড় যদি কম শক্তিশালী হয় তাহলে পরে ক্ষতিটাও কম হবে। বোঝা গেছে? দুটো ঘূর্ণবাতের পার্থক্য তোমরা লিখতে পারবে। এবার দেখো প্রতীক ঘূর্ণবাত। যদি কোনো জায়গা হঠাৎ করে খুব শীতল হয়ে পড়ে অর্থাৎ সে ঠান্ডা হয়ে পড়লো তখন সেখানে উচ্চচাপের সৃষ্টি হবে। তখন সেই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ঘুরতে ঘুরতে কেন্দ্র থেকে বাইরের দিকে প্রবাহিত হবে। কোথা থেকে কোথায় প্রবাহিত হচ্ছে? কেন্দ্র থেকে বাইরের দিকে। বোঝা গেল? তখন সেই কেন্দ্রমুখী বায়ুটাকে বলা হয় প্রতীক ঘূর্ণবাত। তাহলে কেন্দ্র কি থাকবে? কেন্দ্র হাই প্রেসার বা উচ্চচাপ, এখান থেকে বায়ু প্রবাহিত হবে বাইরের দিকে। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার প্রতীক ঘূর্ণবাত। আর ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হবে? কেন্দ্রে কি থাকবে? নিম্নচাপ থাকবে, এই দিকে প্রবাহিত হবে বায়ুটা। তাহলে ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু কি হচ্ছে? কেন্দ্রমুখী। প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু কেন্দ্র বহির্মুখী। দেখো কেন্দ্র থেকে বাইরের দিকে যাচ্ছে আর এটা কোথায় যাচ্ছে? সব কেন্দ্রের দিকে যাচ্ছে। বোঝা গেল? ঘূর্ণবাতের বায়ু কেন্দ্রমুখী, প্রতীক ঘূর্ণবাতের বায়ু কেন্দ্র বহির্মুখী। এবার দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দুটো বিপরীতধর্মী বায়ু রাশি, একটা উষ্ণ আর্দ্র, ধরো উপরেরটা উষ্ণ আর্দ্র আর নিচেরটা হচ্ছে শীতল শুষ্ক। এই দুটো বায়ু রাশি মিলন হলে ফলে এখানে মেঘের সৃষ্টি হবে। এই অঞ্চলে মেঘের সৃষ্টি হবে আর এখানে ঝিরঝিরি বৃষ্টির সৃষ্টি হবে। এটা হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। বোঝা গেল? তাহলে দুটো ঘূর্ণবাতকে লিখতে পারবে। নাতিশীতোষ্ণ মণ্ডলে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় বা বায়ু সীমান্তবর্তী অঞ্চলে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাকেই আমরা বলে থাকি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঘূর্ণবাত হলো, প্রতীক ঘূর্ণবাত হলো, তাদের পার্থক্য আমরা লিখতে পারবো। এবার আমরা দেখব স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু কাকে বলবো? স্থানীয়ভাবে চাপের তারতম্যের জন্য যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি স্থানীয় বায়ু। বোঝা গেল? কোনো একটা স্থান যদি হঠাৎ করে উষ্ণ হয়ে যায় তাহলে সেখানে একরকম বায়ু প্রবাহের সৃষ্টি হতে পারে। যদি হঠাৎ করে শীতল হয়ে যায় তাহলে সেখানে সেই রকমের জন্য একটা বায়ু প্রবাহের সৃষ্টি হতে পারে। সেটা সেখানকার জন্য, সব জায়গা জুড়ে হবে না, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হবে না, স্থানীয়ভাবে হচ্ছে, তাই তার নাম হলো স্থানীয় বায়ু। স্থানীয় বায়ুকে উষ্ণতার উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু আর একটা হচ্ছে শীতল স্থানীয় বায়ু। তোমরা এখান থেকে দুটো তিনটে শর্ট কোশ্চেন দেখবে যেগুলো মূলত আসে। একটা হচ্ছে চিনুক। চিনুক হচ্ছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটা উষ্ণ স্থানীয় বায়ু। এই বায়ু প্রবাহের ফলে রকি পর্বতের বরফ গলে যায়। সেই বরফ গলা জলে রকি পর্বতের পাদদেশে পেইলি তৃণভূমি আছে, ওই জলটার সাহায্যে সেই পেইলি তৃণভূমিতে কৃষির কাজ করা হয়। বোঝা গেল? চিনুক শব্দের অর্থ হচ্ছে তুষার বক্ষক। এটা গরম বায়ু প্রবাহিত হলে রকি পর্বতে যে বরফটা আছে সেগুলো সব গলে যায়। তাহলে চিনুক কোথায় প্রবাহিত হয়? আশা করি বুঝে গেছো, রকি পার্বত্য অঞ্চলে। আর একটা দেখো লুপ। লুপ প্রবাহিত হয় আমাদের দেশে গ্রীষ্মকালেতে মধ্য ভারত জুড়ে
মূলত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এই অঞ্চল জুড়ে একটা গরম বায়ু প্রবাহিত হয়, সেটা হচ্ছে লু। এই লু যখন প্রবাহিত হয় তখন প্রায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বেড়ে যায়। বুঝতে পারলে? এবার দেখো, এবার আমরা দেখো খামসিন। খামসিন হচ্ছে সাহারা মরুভূমিতে প্রবাহিত একটা উষ্ণ বায়ু। এখানে অনেকগুলো নাম আছে, তোমরা মুখস্থ করবে। খামসিনকে এখানে দেখতে পাবো। আচ্ছা, আর একটা বায়ুর নাম বলে থাকি, সেটা হচ্ছে হারমাট্টান। হারমাট্টান হচ্ছে গিনি উপকূলে প্রবাহিত হয়। এই হারমাট্টান প্রবাহিত হলে সেখানকার আবহাওয়া বেশ মনোরম হয়ে যায়। সেই জন্য হারমাট্টান বলে যে স্থানীয় বায়ু, সেই বায়ুটাকে বলা হয় দি ডক্টর। এখান থেকে প্রশ্ন আছে, দি ডক্টর নামে কোন স্থানীয় বায়ু পরিচিত, বা কোন স্থানীয় বায়ুকে দি ডক্টর বলা হয়? উত্তরে কি লিখবে? হারমাট্টান। কোথায় প্রবাহিত হয়? গিনি উপকূলে। যেমন ধরো আরো কিছু আছে, গোরা আছে, মিস্ট্রাল আছে, এগুলো তোমরা বই থেকে দেখে নেবে। এগুলো এমন খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়। স্থানীয় বায়ুগুলোর নাম তোমরা বইতে দেখবে। স্থানীয় বায়ুটা বোঝা গেছে তো? স্থানীয়ভাবে চাপের তারতম্যের কারণে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলে থাকি, কি বলে থাকি? তাকে বলে থাকি স্থানীয় বায়ু। শীতল বায়ু যেমন ধরো গোরা, গোরা একটা শীতল বায়ু, আর্কটিক উপকূলে প্রবাহিত হয়। মিস্ট্রাল আছে, ঠিক আছে? মিস্ট্রাল কোথায় প্রবাহিত হয়? মিস্ট্রাল প্রবাহিত হয় তোমার রাইন উপত্যকায় মিস্ট্রাল প্রবাহিত হয়। ওখানে আরো একটা বায়ু প্রবাহিত হয়, তার নাম হচ্ছে ফন। আজ পার্বত্যাঞ্চলে প্রবাহিত হয়, তার নাম হচ্ছে ফন। আফ্রিকাতে আরো একটা বায়ু প্রবাহিত হয়, তার নাম হচ্ছে সিরাক্কো। তাহলে উষ্ণ বায়ু, শীতল বায়ু দেখে রাখলে তো? এখান থেকে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে কোথায় প্রবাহিত হয়। বুঝা গেল? চিনুক কোথায় প্রবাহিত হয়, রকি পার্বত্য অঞ্চলে, লু কোথায় প্রবাহিত হয়, মধ্য ভারতে, এগুলো তোমরা লিখতে পারবে। এবার আমরা দেখব সাময়িক বায়ু। স্থানীয় বায়ু হলো, এবার দেখব স্থানীয় বায়ু। স্থানীয়ভাবে বায়ু, স্থানীয়টা তো হলো, সাময়িক বায়ুটাকে দেখব। সাময়িক বায়ু, যে বায়ু দিনের বিশেষ সময় বা বছরের নির্দিষ্ট ঋতুতে প্রবাহিত হয় তাকে আমরা বলে থাকি সাময়িক বায়ু। তোমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো আছে আমি সেগুলোই তোমাদের পড়াবো। একটা হচ্ছে স্থল বায়ু ও সমুদ্র বায়ু, বইতে যেগুলো আছে সেগুলি পড়াবো, বেশিতে যাব না। ক্যাটাবেটিক, অ্যানাবেটিক, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু, আর একটা হচ্ছে মৌসুমী বায়ু। এই তিনটে সিলেবাসে আছে। তো প্রথমে স্থল বায়ু আর সমুদ্র বায়ু চলে এসো। দিনের বেলা সমুদ্র তীরবর্তী অঞ্চলকে মনে মনে কল্পনা করো, যেখানে স্থলভাগ আছে, জলভাগ আছে। সূর্যের তাপ পাবে, কে বেশি গরম হবে? জল বেশি গরম হবে না স্থলভাগ বেশি গরম হবে? দিনের বেলা স্থলভাগ খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, কারণ স্থলভাগের তাপমাত্রা কি হবে? কম, তাহলে সে তাড়াতাড়ি গরম হয়ে পড়বে। তাহলে স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি হবে, জলভাগ কম গরম হবে, তাহলে জলভাগে উচ্চচাপের সৃষ্টি হবে। তাহলে জলভাগ থেকে বায়ু স্থলভাগের দিক থেকে প্রবাহিত হবে। যেহেতু জলভাগ থেকে প্রবাহিত হচ্ছে, বায়ুটার নাম হয়ে যাচ্ছে সমুদ্র বায়ু। বোঝা গেল? বিকালের দিকে এই বায়ুর গতিবেগ খুব বেশি। ওই জন্য কি হয়, বিকালের দিকে পুকুর পাড়ে বা সমুদ্রের নদীর ধারে বসে এবার আরাম লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাসটা প্রবাহিত হয়। সমুদ্র থেকে যে ঠান্ডা ঠান্ডা বাতাসটা বয়ে আসে, বুঝতে পারলে? সেটাই হচ্ছে সমুদ্র বায়ু, দিনের বেলা প্রবাহিত হচ্ছে। এবার রাত্রিবেলা কল্পনা করো, সমুদ্র তীরবর্তী অঞ্চল, সূর্য নেই আর, সূর্য ডুবে গেছে, এবার তাপ বিকিরণ হবে। কে তাপ বিকিরণ বেশি করবে? স্থলভাগ যেমন তাড়াতাড়ি গরম হয়েছিল, বেশি গরম হয়েছিল, তেমনি সে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। স্থলভাগ ঠান্ডা হয়ে যায়, তাহলে স্থলভাগ সেখানে উচ্চচাপের সৃষ্টি হবে, কিন্তু জল তত তাড়াতাড়ি ঠান্ডা হবে না, জল তখনও গরম থাকবে। তাহলে জলভাগে নিম্নচাপের সৃষ্টি হবে। ফলে স্থলভাগ থেকে বায়ু এবার জলভাগের দিকে প্রবাহিত হবে। রাত্রিবেলা স্থলভাগ থেকে বায়ু জলভাগের দিকে প্রবাহিত হবে। এবার যেহেতু স্থলভাগ থেকে প্রবাহিত হচ্ছে, সেই জন্য নাম হচ্ছে স্থল বায়ু। বোঝা গেল? এই জন্য আমাদের ভোরের বেলার দিকে ঠান্ডা লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা একটা বায়ু জলভাগের দিকে প্রবাহিত হতে থাকে। বুঝতে পারছো? ভোরের দিকে যখন একটু ঠান্ডা লাগে, স্থলবায়ু প্রবাহিত হয়। তাহলে স্থলবায়ু, সমুদ্র বায়ু বোঝা গেছে। স্থলবায়ু কখন প্রবাহিত হবে? রাতের বেলা, ভোরের দিকে গতিবেগ সব থেকে বেশি হয়। সমুদ্র বায়ু কখন প্রবাহিত হবে? দিনের বেলা, বিকালের দিকে এই বায়ুর গতিবেগ সব থেকে বেশি হবে। যেখানে নিম্নচাপের সৃষ্টি হবে, বায়ু সেদিকে প্রবাহিত হবে উচ্চচাপ থেকে। দিনের বেলা স্থলভাগে হয়ে যাবে নিম্নচাপ, আর জলভাগে থাকবে উচ্চচাপ। মানে জলভাগ থেকে বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হবে। রাত্রিবেলা ঠিক এর উল্টোটা হবে, স্থলভাগে সৃষ্টি হয়ে যাবে উচ্চচাপ, তাপ বিকিরণ করে স্থলভাগ দ্রুত শীতল হয়ে পড়বে। স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি হবে,
বায়ুটাকে আমরা বলে থাকি স্থলবায়ু, রাত্রিবেলা প্রবাহিত হবে। এবার এসো ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক। ক্যাটাবেটিক আর অ্যানাবেটিকটা কি? কল্পনা করো পার্বত্য অঞ্চলে তুমি আসো, ঠিক আছে, উপর দিকটা বরফে ঢাকা রয়েছে, তাহলে কি ঘটবে? রাত্রিবেলাটা কি ঘটবে? উপর থাকা নিম্ন অংশের বায়ু কিন্তু একটা গরম থাকবে, উপরের বায়ু কিন্তু একটু শীতল থাকবে। তো শীতল বায়ু ভারী হবে, সে কি করবে? অভিকর্ষের টানে নিচের দিকে নামতে শুরু করবে। আর যে বায়ুটা গরম আছে সে হালকা হবে, হালকা হলে সে ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করবে। তাহলে একটা বায়ু উপরের দিকে উঠতে শুরু করে আর একটা বায়ু নিচের দিকে নামতে শুরু করে। বোঝা গেল? যে বায়ুটা নিচের দিকে নেমে আসছে তার নাম হচ্ছে ক্যাটাবেটিক, আর যে বায়ুটা উপরের দিকে উঠে যাচ্ছে সেই বায়ুটার নাম হচ্ছে অ্যানাবেটিক। বোঝা গেল? যেহেতু উপর দিক থেকে সে নিচের দিকে নামছে, মানে পর্বতের উপর থেকে আসছে, এটা ক্যাটাবেটিক বায়ু। আরেক নাম হচ্ছে পার্বত্য বায়ু বা ঊর্ধ্বঢাল বায়ু। উপরের ঢাল থেকে আসছে ঊর্ধ্বঢাল বায়ু বা পার্বত্য বায়ু। আর অ্যানাবেটিক বায়ু উপত্যকা থেকে পর্বতের উপর দিকে যাচ্ছে, তাই সেই বায়ুটার নাম হচ্ছে নিম্নঢাল বায়ু বা উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু। বোঝা গেল? তাহলে কি দেখতে পাবো? রাত্রিবেলা পর্বতের নিম্ন অংশে অর্থাৎ উপত্যকা কি হবে? উপত্যকা তখনও উষ্ণ থাকবে, কিন্তু উপরের দিকে খুব তাড়াতাড়ি শীতল হয়ে যাবে। তাহলে উপরের অংশের শীতল আর ভারী বায়ু অভিকর্ষের টানে পর্বতের গা বেয়ে এসে নিচের দিকে নামতে শুরু করবে। ছবির দিকে দেখো, এবার একটু ছবির দিকে দেখে বোঝার চেষ্টা করো। আমি দুটো পার্বত্য অঞ্চল করে দিলাম, এই অঞ্চলের বায়ু ঢাল বেয়ে বেয়ে নিচের দিকে নামবে। বোঝা গেল? এটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। আর এইখানে যে বায়ুটা আছে সে বায়ু কি হবে? উপরের দিকে উঠবে। বোঝা গেল? যে ঢাল বেয়ে একটা নামছে, নিচের দিকে তীরটা করেছে, ঢাল নামছে, এটা হচ্ছে তোমার ক্যাটাবেটিক বায়ু। উপরের ঢাল থেকে আসছে তাই ঊর্ধ্বঢাল বায়ু। বোঝা গেল? বা পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হচ্ছে তাই পার্বত্য বায়ু। আর এই বায়ুটা দেখো যে উপরের দিকে উঠছে, উপত্যকা থেকে উপরের দিকে যাচ্ছে তাই নাম হচ্ছে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু, বা নিচু অংশ থেকে যাচ্ছে তাই নিম্নঢাল বায়ু। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু পার্থক্য তোমরা লিখতে পেরে যাবে। একটা উঁচু থেকে উপর দিকে প্রবাহিত হয়, একটা উপর থেকে নিচে দিকে প্রবাহিত হয়। বোঝা গেল? এবার আমরা দেখব মৌসুমী বায়ু। মৌসুমী বায়ুটা খুব ইম্পর্টেন্ট বায়ু। মৌসুমী বায়ুটাকে সাময়িক বায়ু কেন বলা হচ্ছে? কারণ মৌসুমী বায়ু সারা বছর প্রবাহিত হয় না। বুঝতে পারলে? মৌসুমী বায়ু বছরের ক মাস প্রবাহিত হয়? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস বা 5 মাস ম্যাক্সিমাম প্রবাহিত হয়। সারা বছর মৌসুমী বায়ু অতিরিক্ত থাকে না। একইভাবে স্থলবায়ু আর সমুদ্র বায়ু যে কারণে প্রবাহিত হচ্ছিল, মৌসুমী বায়ুটাও ঠিক সেই কারণেই প্রবাহিত হচ্ছে। উত্তর ভারত জুড়ে গ্রীষ্মকালেতে একটা শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়ে যায়। উত্তর ভারত জুড়ে গ্রীষ্মকালে একটা শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়। সেই নিম্নচাপ পূরণ করার জন্য ভারত মহাসাগর থেকে বায়ু ভারতের উপদ্বীপ জুড়ে বা উপদ্বীপের উপর দিয়ে প্রবাহিত হয়। সেটা হচ্ছে মৌসুমী বায়ু। কখন? গ্রীষ্মকালে। কি করছে? উত্তর পূর্ব ভারতে একটা শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। সেই নিম্নচাপটাকে পূরণ করার জন্য ভারত মহাসাগর থেকে বায়ু বা বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে বায়ু ভারতীয় উপদ্বীপে প্রবেশ করছে। বোঝা গেল? এটা হচ্ছে তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, গ্রীষ্মকালে প্রবাহিত হচ্ছে। ঠিক শীতকালে তার উল্টো জিনিস ঘটছে। শীতকালে ওই অঞ্চলটাতে একটা উচ্চচাপের সৃষ্টি হবে, আর ভারত মহাসাগরের অঞ্চলটাতে একটা নিম্নচাপের সৃষ্টি হবে। তখন স্থলভাগ থেকে বায়ু ওই ভারত মহাসাগরের দিকে প্রবাহিত হবে। সেটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, শীতকালে প্রবাহিত হয়। যেহেতু স্থলভাগ থেকে প্রবাহিত হয় সেই জন্য বৃষ্টিপাত হয় না। মৌসুমী বায়ু যখন আমরা পড়েছিলাম, মৌসুমের বৈশিষ্ট্যগুলো লেখো, তখন আমরা পড়েছিলাম। তো ঠিক একইভাবে স্থলবায়ু আর সমুদ্র বায়ু যে কারণে প্রবাহিত হচ্ছিল, মৌসুমী বায়ু কিন্তু একই কারণেই সৃষ্টি হয়। স্থলভাগ ও জলভাগের চাপের তারতম্যের কারণেই মৌসুমী বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাই মৌসুমী বায়ু একটা হচ্ছে সাময়িক বায়ু। যেহেতু স্থলবায়ু সমুদ্র বায়ু একই রকমের প্রবাহিত হচ্ছে, তাই মৌসুমী বায়ুকে বলা হয় স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ। বোঝা গেল? মৌসুমী বায়ুকে আমরা কি নামে ডাকি বা চিনি বা বলতে পারি? স্থলবায়ু ও সমুদ্র বায়ুর একটা বৃহৎ সংস্করণ। বোঝা গেছে? কেন? কারণ স্থলবায়ু এবং সমুদ্র বায়ু যে কারণে প্রবাহিত হয় বা যে কারণে সৃষ্টি হয়, একই কারণে মৌসুমী বায়ু প্রবাহেরও সৃষ্টি হয়েছে। বোঝা গেছে? তাহলে আজকে আমরা বায়ু প্রবাহ চ্যাপ্টারটা পুরোটাই করলাম। তোমাদের নিয়ত বায়ু প্রবাহ বলেছি, তারপরে বলেছি আকস্মিক বায়ু প্রবাহ, তারপরে স্থানীয় বায়ু প্রবাহ, তারপরে করেছি আমরা সাময়িক বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের গতি মাপা যন্ত্রের নাম কি ছিল? অ্যানিমোমিটার। বায়ুর দিক মাপা যন্ত্রের নাম কি ছিল? বাত পতাকা। বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুর উষ্ণতা মাপা যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। বোঝা গেল? আর বায়ুর বৃষ্টিপাত পরিমাপা যন্ত্রের নাম হচ্ছে রেন গেজ।
কোন যন্ত্র কি কাজে লাগে তোমরা লিখতে পারবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বৃষ্টিপাত মাপা যন্ত্রের নাম লেখো, কি উত্তর হবে? রেন গেজ। চলো এই পর্যন্ত আমি পড়ালাম। এবার তোমাদের যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। পুরো বায়ু প্রবাহ চ্যাপ্টারটাই পড়ালাম।